একটা কথা বলছিলাম, হুম। কথা বলছি তো আরসিসিবির কেন? কি কোনো ডিসঅ্যাডভান্টেজ হ্যাঁ। আছে? আরসিসিবির ডিসঅ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ তো সবাই টুকটাক আছে। আরসিসিবির এমনি ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে তোমার যেটা বললাম, ওই মানে যদি কোনো মানে আনওয়ান্টেড কোনো কারণেও যদি তোমার নিউট্রালের মধ্যে ভোল্টেজ চলে আসে, মানে ভোল্টেজ বলছি কি বলে, তোমার যদি ধরো মানে লোডে যদি আনব্যালেন্সিং হয় তখন ওটা পড়ে যায়। ধরো কোনো মানে কোনো আর্থ লিকেজ হয়নি, কিন্তু লোডের আনব্যালেন্সিং হয়েছে, অর্থাৎ তোমার ধরো আর ওয়াইবি ফেজ ছিল, এই ফেজে অনেক বেশি লোড পড়ে গেছে, এই ফেজে একটু লোড কম পড়েছে। লোডের আনব্যালেন্সিং হলেও তো মানে হিউজ যদি আনব্যালেন্সিং হয়, তখনও তোমার দেখা যাচ্ছে যে এদের তিনজনের কারেন্ট মানে এই সেম নাও হতে পারে। সেই রকম কেসে কিন্তু তোমার বেকার ডিল করতে পারে। প্রবলেম একটা ওটাই। আর সেরকম কোনো ডিসঅ্যাডভান্টেজ খুব একটা নেই। তো খুব সফিস্টিকেটেড, একটুতেই পড়ে যাওয়ার চান্স থাকে। ঠিক আছে। আচ্ছা, ইএলসিবি যেটা সেটা মানে নিউট্রাল আর আর্থের মধ্যে ভোল্টেজ ডিফারেন্সটা করছে, আর লিকেজ কারেন্টটা হুম। কোন দিকে ফ্লো হচ্ছে, নিউট্রাল থেকে আর্থে? লিকেজ কারেন্টটা নিউট্রাল থেকে আসছে না, লিকেজ কারেন্টটা আর্ট দিয়ে বেরিয়ে যাচ্ছে না। ধরো তোমার ফেজের একটা ফল্ট হয়ে গেছে, আর ফেজ থেকে গ্রাউন্ডে ফল্ট হয়েছে, মানে আর্থে ফল্ট হয়েছে, চার্জ কারেন্টটা আর্ট দিয়ে ফ্লো করছে। ফ্লো করে তোমার ওই ট্রান্সফরমার যেখানে পোলে করা আছে, গ্রাউন্ড করা আছে, ওইখান দিয়ে নিউট্রালে দিচ্ছে। এবার যেটা আর দিয়ে গেল সেটা তো নিউট্রাল দিয়ে ব্যাক করলো না, সেটা তো আর্থ দিয়ে ব্যাক করে গেল, তবেই তো আর্থে ভোল্টেজটা এসেছে। এখানে ভোল্টেজটা কেন এসেছে, আর্থিং এর ভোল্টেজটা একটাই কারণে এসেছে, বিকজ অফ দিস আর্থ রেজিস্ট্যান্স। একটা রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে যখন যাচ্ছে, তাহলে তার একটা ড্রপটা তুমি পাবে না, পোটেনশিয়াল জিরো তো পাবে না। আমি পোটেনশিয়াল জিরো, এই জায়গাটা যদি পোটেনশিয়াল জিরো ধরি, তাহলে এখানে একটা ভোল্টেজ দেখাবে, সেই ভোল্টেজটাই আর্থের ভোল্টেজ। ওই 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 ভোল্ট ওইখানে নিউট্রাল আর আর্থের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স এসেছিল, সেটার জন্য ইএলসিবি অপারেট করেছিল। হুম। তো এটা হচ্ছে তোমার আর্থের ভেতর দিয়ে কারেন্টটা ফ্লো করছে, যাওয়ার সময় যে আর্থের রেজিস্ট্যান্স তার একরকম ড্রপটা, সেটাই আর্থের ভোল্টেজ হয়ে দাঁড়াচ্ছে, আর কিছু না। ঠিক আছে। বেশ। কি বলিতে চাইছিলাম, ও, সার্কিট ব্রেকারের জিনিসপত্র। সার্কিট ব্রেকার রিলেটেড কিছু টার্ম তোমাদের একটু জানতে হবে, যে সার্কিট ব্রেকারের অ্যাকচুয়াল, এটা খুব ব্রিফলি, অনেকটা ব্রিফলি অনেক আগে বলেছিলাম, জিনিসগুলো ডিটেল আরেকবার তোমাকে জানতে হবে। তো দেখে নাও সেটা কি কি জিনিসের কথা বলতে চাইছি। ফার্স্ট অফ অল, সার্কিট ব্রেকার যখন এক্স্যাক্টলি অপারেট করে, তখন কি কি হয়, এক্স্যাক্টলি কি কি হয় সেটা একটু দেখো। সাপোজ এটা তোমার একটা জেনারেটর, ঠিক আছে। সেই জেনারেটর যাচ্ছে লং ট্রান্সমিশন লাইন, বা যাই ধরো ট্রান্সমিশন লাইনের একটা একটা যা হোক একটা ইন্ডাকটেন্স ভ্যালু আছে। হুম। দেন তোমার লং ট্রান্সমিশন, ধরো তার একটা ক্যাপাসিটি ভ্যালু আছে, ইত্যাদি এসব জিনিসগুলো আছে। ঠিক আছে। তো বক্তব্য হচ্ছে যে এই এল এবং এই সি, যেগুলো তোমরা প্রিভিয়াস সেমিস্টারে পাওয়ার সিস্টেমে পড়েছিলে, পিডিবিতে পড়েছিলে, এল আর সি, তাদের কাজ, তাদের জন্য প্রবলেম কি আসতে পারে বা না আসতে পারে, সেগুলো একটা আমি ঠিক করছি। ছবিটা করি। এল এবং সি আমাকে, এই এল আর সি এই জিনিসগুলোকে আমাকে মানে খুব মানে কাজ, মানে কাজের জিনিস আর কি, কাজের জিনিসও বটে এবং প্রবলেম করে, জানোই থাকো এগুলো প্রবলেম আছে। তো সার্কিট ব্রেকার এন্ডে কি কি প্রবলেম হয়, তার জন্য না হয়, সেগুলো একটু দেখবো। ফার্স্ট অফ অল আমি একটা টার্ম বলেছিলাম, রিস্ট্রাইকিং ভোল্টেজ। রিস্ট্রাইকিং ভোল্টেজ, তাহলে এই রিস্ট্রাইকিং ব্যাপারটা কি, এক্স্যাক্টলি কি? তো চলো সেটাকে একবার দেখি, এই রিস্ট্রাইকিং ব্যাপারটা কি। সার্কিটের এল আর সি এখন ভুলে যাও, ধরো এসব কিছু নাই। ধরে নাও সিম্পলি একটা লোড আছে, আচ্ছা, সি দিয়ে বোঝাই, ধরো এরকম আছে জিনিসটা, ঠিক আছে। ধরে নাও সার্কিট ব্রেকার এরকম একটা সিচুয়েশন রয়েছে। ধরো এখানে একটা ক্যাপাসিটার যা থাকে আর কি, মানে এটা লাইন ক্যাপাসিটেন্স আর কি, হ্যাঁ, লাইন ক্যাপাসিটেন্স এটা। এটা ধরে নাও নেই, এখন ছেড়ে দাও, আমি জাস্ট এরকম বলছি। এবং ধরো এইটা একটা ব্রেকার, ঠিক আছে, এটা একটা ব্রেকার। ধরো এটা একটা লং ট্রান্সমিশন লাইন, জেনারেটর, দেন তোমার এটা একটা ব্রেকার,
এখানে হলো তারপর লম্বা ট্রান্সমিশন লাইন, তারপর কোন একটা সেটা সাবস্টেশনে চলে গেছে। সমস্যা কোথায় কোথায় হয় দেখো, যখন এটা কানেক্টেড ছিল তখন কোনো প্রবলেম নাই, ঠিক আছে। এই ক্যাপাসিটারটা অর্থাৎ লাইন ক্যাপাসিট্যান্সটা তখন কত ভোল্টে চার্জ হচ্ছে, এর ভোল্টেজ যদি ভিজি হয়, জেনারেটর ভোল্টেজ ভিজি হয়, তাহলে দেখো লাইন ক্যাপাসিট্যান্সটাও ভিজি ভোল্টে চার্জ হয়ে বসে যাচ্ছে। হুম, কিভাবে চার্জ হচ্ছে, যদি এটা জেনারেটর এসি হচ্ছে, তাহলে ধরো ফর ফর 10 মিলি সেকেন্ড এদিকটা প্লাস এদিকটা মাইনাস, পরের 10 মিলি সেকেন্ড এদিকটা প্লাস এদিকটা মাইনাস, তাই তো এসি যাচ্ছে। এবার ব্রেকার ধরো অপারেট করলো, যে মোমেন্টে ব্রেকার অপারেট করলো সেই মোমেন্টে পিক ভ্যালুতে এটা চার্জ হয়েছিল, অর্থাৎ এটা ভি প্লাস মাইনাস ভিজি ভোল্টে এটা চার্জ হয়েছিল, এট দ্যাট মোমেন্ট ব্রেকারটা অপারেট করে গেছে, ঠিক আছে। ব্রেকার অপারেট করেছে, জেনারেটর তো বন্ধ হয়নি, জেনারেটর কি ভোল্টেজ দিচ্ছে, ও একবার প্লাস ভিজি দিচ্ছে, পরের মোমেন্টেই মাইনাস ভিজি দিচ্ছে। যখন প্লাস ভিজি দিচ্ছে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, যখন প্লাস ভিজি দিচ্ছে তখন দেখো এই পয়েন্টে ভোল্টেজ এসেছে প্লাস ভিজি, আর এই ক্যাপাসিট্যান্স তো দেখো ব্রেকার ধরো ডিসকানেক্ট হয়েছে, জাস্ট হয়েছে, ক্যাপাসিটর তার নিজের আগে চার্জটা ধরে রেখেছে এই পয়েন্টে প্লাস ভিজি, তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ কত, জিরো, কোনো অসুবিধা নেই। যেটা ঠিক পরের মোমেন্টে এটা হয়ে গেল মাইনাস ভিজি। তাহলে এই ব্রেকারের যে দুটো ওপেন টার্মিনাল অর্থাৎ ফিক্স কন্টাক্ট এবং মুভিং কন্টাক্ট, ইন বিটুইন দিস হাউ মাচ ভোল্টেজ ইজ অ্যাপিয়ারিং, তার থেকেও বড় কথা যে এইটা ফিক্স কন্টাক্ট আর এইটা মনে করো তোমার মুভিং কন্টাক্ট, এটা ফিক্স কন্টাক্ট এটা মুভিং কন্টাক্ট, দুম করেই তো সরে একদম মুভিং কন্টাক্টটা যায় না, এখানে একটা স্প্রিং আছে ধরো, হ্যাঁ সেই স্প্রিংটা ওকে টানছে তবে কন্টাক্টটা মুভ করছে, ইট উইল টেক সাম টাইম, সময় লাগবে। তাহলে ধরো যে যে মোমেন্টে এটা ব্রেকিং হচ্ছে মাঝখানে একটা আর্ক ফর্মেশন করেছিল, দাঁড়াও হাত নাগুলো খুব জ্বালায়, সেই মোমেন্টে একটা আর্ক ফর্মেশন করেছিল, হুম, উপর থেকে এয়ার ব্লাস্টিং শুরু হয়েছে, এখানে জোর এয়ার ব্লাস্ট করিয়ে আর্কটাকে এক্সটিংগুইশ জাস্ট করালো, জাস্ট করিয়েছে, মানে এই মোমেন্টে আর্কটা নেই ঠিকই, জাস্ট কন্টাক্ট দুটো খুব অল্প সময় ছিল কন্টাক্ট দুটো, কিন্তু কন্টাক্ট দুটো এতটাও সেপারেট হয়নি যেটা টু ভিজি ভোল্টেজটাকে সহ্য করতে পারবে। বুঝতে পেরেছেন কথা কি বলছি, কন্টাক্টটা মুভ হতে ধরো সময় লাগবে, পরপর ঘটনাগুলো এই ঘটনাগুলো মুহূর্তের মধ্যে ঘটবে, কিন্তু তুমি খুব স্লোলি ব্যাপারটা অ্যানালাইজ করো কি কি ঘটনা ঘটছে। কন্টাক্ট দুটো কানেক্টেড ছিল, জাস্ট মুভ হতে শুরু করেছে, মাঝখানে আর্ক স্ট্রাইক হয়েছে, উপর থেকে এয়ার ব্লাস্ট করিয়েছে, করিয়ে আর্কটাকে নিভিয়েছে, মানে আর্কটাকে এক্সটিংগুইশ করিয়েছে, কিন্তু এই দুটোর একপাশে এ এতটাও সরেনি যে এই টু ভিজি ভোল্টেজটাকে সহ্য করতে পারবে। তাহলে কি হবে, ভোল্টেজটা তার মানে এদের মধ্যে যে ভোল্টেজটা, সে ভোল্টেজটা বাড়তে শুরু করলো, বাড়তে বাড়তে যেই ভি টু ভিজি ভোল্টে পৌঁছে গেল আবার স্ট্রাইক করে গেল, অর্থাৎ আর্টটা আবার স্ট্রাইক করলো, আর্টটাকে নেভানো হয়েছিল ও আবার স্ট্রাইক করলো, তাহলে এই যে ভোল্টেজটা এনাকে বলা হবে রিস্ট্রাইকিং ভোল্টেজ। মানে আবার স্ট্রাইক করে গেল, আবার আর এয়ারটা তুমি একবার দিয়ে বন্ধ করে দাও না, এয়ারটা কনস্ট্যান্টলি এয়ারের মারাত্মক ব্লাস্ট ঘটানো হচ্ছে, আবার আর্ক নিভলো, আবার আর্কটা ধরো নিভলো, আবার কিছু একটা হবে, সেটা কি হবে তার পরে আমরা জানছি। মোট কথা বক্তব্য হচ্ছে যে এই যে এই ঘটনাটা বলা হয় রিস্ট্রাইকিং, এবং এই রিস্ট্রাইকিং ব্যাপারটা কিভাবে ঘটছে না, একটা জিনিস ভালো করে খেয়াল করো, যদি এখান দিয়ে আর্কের থ্রু যদি কারেন্ট পাস করে তাহলে কিন্তু ভোল্টেজ রাইজ করতে পারবে না, যদি দুম করে আর্কটা নিভে যায় কোন রকম কারেন্ট ফ্লো এখান থেকে এখানে সেই মোমেন্টে হতে না পারে, তখনই ভোল্টেজটা বাড়তে থাকে।
কি রেটে বাড়ছে, এবং এইগুলো খুব অল্প সময়ের জন্য হয়, মাইক্রোসেকেন্ড অর্ডারে হয়। তো কি রেটে বাড়ছে ভোল্টেজটা, এখানে যে ভোল্টেজটা, আর্টটা যত আর্ট এক্সটিংগুইশ হচ্ছে, অর্থাৎ কারেন্টটা কমছে, তত তাড়াতাড়ি দেখো ভোল্টেজ তত তাড়াতাড়ি রাইজ আপ হচ্ছে। কারণ ব্যাপারটা হচ্ছে, যতক্ষণ এখানে আর্থ আছে ততক্ষণ বেসিক্যালি এখানে একটা রেজিস্ট্যান্স আছে। যতক্ষণ রেজিস্ট্যান্স আছে তখন তার ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করছে, and that will suppress the voltage rising across this terminal. কিন্তু যখনই তুমি এটাকে প্রিভেন্ট করে দিচ্ছ, তখনই এর অ্যাক্রসে ভোল্টেজটা আচমকা বেড়ে যাচ্ছে, যেটাকে আমি বলছি রিস্ট্রাইকিং ভোল্টেজটা রাইজ হচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে কি রেটে রাইজিং হবে, মানে এই রেট অফ রাইজ ব্যাপারটা কিরকম কি হতে পারে বা না হতে পারে। তো তখন বলছে যে এইখানে লং ট্রান্সমিশন লাইনে আমি এটা জাস্ট বোঝানোর জন্য বললাম। এবার ধরো যে একটা মানে মাঝখানে কোথাও ক্যাপাসিট্যান্স আছে, আর লাইনের একটা ধরো একটা যা হোক একটা হালকা একটা ইন্ডাক্টেন্স রয়েছে। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, যে যখন দেখো স্ট্রাইক করছে, যখনই এটা এরকম রিস্ট্রাইক করে গেল, মানে আবার আবার মানে রিস্ট্রাইকিং ভোল্টেজ পেয়ে আবার যখন রিস্ট্রাইক করে গেল, তখন দেখো এটা একদম কি হয়ে যাচ্ছে, একটা এল আছে সি আছে, তাহলে কি একটা ট্রানজিয়েন্ট সার্কিট তৈরি হচ্ছে। আচ্ছা, 2 VG ভোল্টেজ রাইজ করার পর যখনই এরকম একটা আবার এখানে রিস্ট্রাইক করে তোমার কারেন্ট যাওয়ার পাস পাবে, এইখানে একটা তোমার অসিলেটরি সার্কিট তৈরি হবে, অর্থাৎ একটা ট্রানজিয়েন্ট সার্কিট তৈরি হবে, যে সার্কিটের একটা আলাদা ফ্রিকোয়েন্সি থাকবে। বুঝতেই পারছো কি ফ্রিকোয়েন্সি হতে পারে, একটা এল আর সি এল কি ফ্রিকোয়েন্সি হতে পারে, এই গোছের একটা ফ্রিকোয়েন্সি তৈরি হবে, তাই না? তাহলে এই গোছের যে মানে এবার কি এটা এখানে আলাদা ফ্রিকোয়েন্সি, ওটা তো যা ছিল ছিলই, কিন্তু যে মোমেন্টে আর্কটা স্ট্রাইক করছে, যে মোমেন্টে স্ট্রাইক করছে, ঠিক সেই মোমেন্টে খেয়াল করতে হবে একটা ট্রানজিয়েন্ট সার্কিট তৈরি হচ্ছে, যার আবার ফ্রিকোয়েন্সি একটা আলাদা। একটা মানে একটা ঝামেলার জিনিস দাঁড়াচ্ছে মাঝখানে। এবং এই যে ঝামেলার জিনিসটা দাঁড়াচ্ছে, তার জন্যই পরবর্তী সমস্যাগুলো তৈরি হবে। কি কি সমস্যা তৈরি হবে তো দেখা যাক। যখনই জানবে এইরকম একটা জিনিস তৈরি হচ্ছে, অর্থাৎ এইটা একটা আলাদা সার্কিট তৈরি হচ্ছে, ট্রানজিয়েন্ট সার্কিট, তখনই সেখানে একটা ট্রানজিয়েন্ট ভোল্টেজ রাইজ করবে। ট্রানজিয়েন্ট ভোল্টেজ রাইজ করার জন্যই পরবর্তী রিস্ট্রাইক, মানে আবার যে রিস্ট্রাইক হবে, আবার যে রিস্ট্রাইক হবে, এই জিনিসগুলো মাঝখানে আসবে। তার মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে তোমার যখনই এইরকম মানে যেটা বলতে চাইছি, তোমার যখনই এরকম একটা সিচুয়েশন অকার করবে, এই যে ফ্রিকোয়েন্সি ট্রানজিয়েন্ট সার্কিট অকার করবে, এই ট্রানজিয়েন্টটার জন্য তোমার এই দুটো মানে এই ট্রানজিয়েন্টটা যখন অকার করলো, আবার ধরো এই আর্টটা নিভলো, নেভার পর আমার তো চিন্তা হচ্ছে যে এইখানে কি পরিমাণ ভোল্টেজ তৈরি হচ্ছে, আমার সেটাকে নিয়ে বদল। আমার তো অন্যান্য সার্কিটে এলে কি সিতে কি হয়েছে আমার দেখার দরকার নেই। আমার প্রবলেমটা হচ্ছে এইখানে কি ভোল্টেজ রাইজ আপ হয়ে যাচ্ছে, কত তাড়াতাড়ি রাইজ আপ হচ্ছে, এইটা প্রশ্ন। উত্তরটা হচ্ছে লুকিয়ে আছে এইখানে। বলছে এর যা ফ্রিকোয়েন্সি, তার থেকে তুমি টাইম বার করো, সেই টাইমটাই হচ্ছে ওর রিস্ট্রাইকিং ভোল্টেজ রাইজ করার টাইম। যদি প্রশ্ন করা হয় যে যখনই সার্কিট আর্টটা এক্সটিংগুইশ হবে, আহ, কে আছে আবার? ও কথাতে করা হয়নি। তো যেটা বলছিলাম, যে এই সার্কিটের যে আমার অসিলেশন তৈরি হলো, সেই অসিলেশনের টাইমটাই আমার বলে দেবে যে কত তাড়াতাড়ি এর মধ্যে ভোল্টেজটা তৈরি হবে। ভোল্টেজটা কখন তৈরি হচ্ছে, যে মোমেন্টে আর্ক ইন্টারাপশন হলো, মানে আর্কটাকে এক্সটিংগুইশ হলো, ইন্টারাপশন হলো, তখনই ঠিক সেই মোমেন্টের জন্য কি হবে, ধরো এটা এ একটা চার্জ স্টোর করে রাখছে, একটা চার্জ স্টোর করে রাখছে, এরা কি পরিমাণ চার্জ স্টোর করে রাখছে তার উপর এই জিনিসটা ডিপেন্ড করবে, এবং এইটার উপরেই ডিপেন্ড করবে কত তাড়াতাড়ি তোমার এখানে রিস্ট্রাইকিং ভোল্টেজ ডেভেলপ করবে। অর্থাৎ যেটাকে আমরা বলি, বলা হয় আর 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 ভি, রেট অফ রাইজ অফ রিস্ট্রাইকিং ভোল্টেজ, রেট অফ রাইজ অফ রিস্ট্রাইকিং ভোল্টেজ। রিস্ট্রাইকিং ভোল্টেজটা কি রেটে রাইজ করবে, সেইটা যদি আমাদের বার করতে হয়, তাহলে আমরা এখান থেকে টাইম বার করবো। কারণ ফ্রিকোয়েন্সি, এখান থেকে যে আমরা ফ্রিকোয়েন্সিটাকে উল্টে দিলে 1/f করলে যেটা পাই, সেটা বেসিক্যালি কি টাইম পিরিয়ড।
তাই তো? কিন্তু একটা টোটাল টাইম পিরিয়ড তুমি যদি দেখো, টোটাল টাইম পিরিয়ড দেখো, আমরা রাইজিং, দেখো যখন, বুঝতেই পারছো যে তোমার এদিকটা প্লাস ভিজি এদিকটা মাইনাস ভিজি, অর্থাৎ দুটো একরকম হলে হবে না, দুটো যখন দু রকম ততই আমার রাইট, তখন আমি রাইজিং এর কেসটা নেবো। অর্থাৎ নিলে শুধু পজিটিভ হাফ সাইকেল নেবো বা নিলে শুধু নেগেটিভ হাফ সাইকেল নেবো, যেটা ধরা হয় অলমোস্ট এইটুকু টাইমটাকে ভাবা হয়। অর্থাৎ একটা টোটাল টাইম পিরিয়ড যদি এই ফ্রিকোয়েন্সিটা এরকম হয়, তার আমি যে কোনো একটা সাইকেল, আইদার পজিটিভ হাফ সাইকেল হোক বা নেগেটিভ হাফ সাইকেল হোক, এইটুকু টাইমকে আমি কনসিডার করবো যে এইটুকু টাইমের মধ্যে কিন্তু রিসাইক্লিং ভোল্টেজ রাইজ হবে। তো সেটা কত? না সেটা তোমার ধরো, মানে যেটা বললাম আর কি, এটাকে হাফ করে দাও তাহলেই হবে। এটা টি পেলে, আর এই টি যখন পাবে এটাকে জাস্ট হাফ করে দাও, আর আর কিছু করতে হবে না, সেটা বললাম। হুম, এটাকে হাফ করে দিলেই হবে। অর্থাৎ একটা ফ্রিকোয়েন্সিটা পেলে সেখান থেকে টাইম পিরিয়ড পেলে তার অর্ধেক সময়টা নাও, সেটাই হচ্ছে তোমার সময়। রিস্ট্রাইকিং রেট অফ রাইজ অফ রিস্ট্রাইকিং ভোল্টেজের রেট হওয়ার সময়টা। অর্থাৎ এই যে ট্রিপল আরভি বলছি, দিস ইজ বেসিক্যালি রিস্ট্রাইকিং ভোল্টেজ, যে ভোল্টেজটা জিরো থেকে শুরু হয়ে যে ভোল্টেজটা বেড়েছে। অর্থাৎ কত হয়েছে, যখন এখানে প্লাস ভিজি ছিল, এদিকটা প্লাস ভিজি ছিল, তখন ছিল জিরো ভোল্টেজ। যখন এদিকটা মাইনাস ভিজি আর এখানে মাইনাস প্লাস ভিজি হয়ে গেল, তখন হচ্ছে এদিকটা হলো টোটাল টু ভিজি। তাহলে টু ভিজি বাই হচ্ছে দিস টাইম, এই টি বাই টু, এই টি বাই টু করলে তোমার দাঁড়ায় হচ্ছে প্রায় ধরো এইটাকে তুমি এই টুটাকে উপরে নিয়ে চলে যাও, ঠিক আছে? এখানে দেখবে টু বাই রুট অফ এলসি দাও, তাহলে এখানটা হচ্ছে টু বাই, তোমার হচ্ছে এটা ইয়ে করলে, ওই যে মানে যেটা আসছে আর কি, ঠিক আছে? লাস্ট অঙ্কটা কত রকম দেখবে, এটা মানে এই টাইমটাকে অর্ধেক করে যেটা আমি পাচ্ছি সেই টাইমটা, ঠিক আছে? এই টাইমটাতে টোটাল রেট অফ রাইজ অফ রিসাইক্লিং ভোল্টেজ, মানে এই এতটা এই টাইমের জন্য আমাকে এইভাবে ভাবতে হবে আর কিছু না। এবার এই যে রেট অফ, এবার তাহলে এই রেটে ভোল্টেজটা বাড়ছে, এবং যেখানে এই যে প্রশ্ন তো বলেছে স্যার এই ফ্রিকোয়েন্সি কত, অবশ্যই এটা 50 হার্টজ না, আগেই বলছি এই ফ্রিকোয়েন্সিটা ডিপেন্ড করছে এইখানে এল এর ভ্যালু এবং সি এর ভ্যালুর উপর ডিপেন্ড করছে, এবং সেটা অর্ডার হয় ইন দা অর্ডার অফ মাইক্রো সেকেন্ড, যেখানে এইটা হচ্ছে কিলো ভোল্টে আর এটা হচ্ছে মাইক্রো সেকেন্ড। মানে রেট অফ রাইজ অফ স্ট্রাইকিং ভোল্টেজ হচ্ছে কিলো ভোল্ট পার মাইক্রো সেকেন্ড, এইরকম অর্ডারে হয়। ভালো মানে বেস বেসিসে রীতিমতো বড়। আমি একটা পরিসংখ্যান একটা ইয়ে বলে দিচ্ছি তোমাকে, বলে দিচ্ছি দাঁড়াও, একটা অঙ্ক তোমাদের অলরেডি করা বলবো, ছোট অঙ্ক। আমি ওটা করে আমি ওটা এমন বলছি, তোমার দিকে একটা ভালো। 453, এর ভ্যালু এসেছে, অঙ্কটা করে দেখবে, তোমরা অঙ্কটা করাবো। 453 কিলো ভোল্ট পার মাইক্রো সেকেন্ড। এক মাইক্রো সেকেন্ডে 453 কিলো ভোল্ট মানে আশঙ্কা রাইজ করতে পারে এক মাইক্রো সেকেন্ডে। তাহলে বুঝতে পারছি মাইক্রো সেকেন্ডের মাথায় যদি এরকম ভোল্টেজ আপ করে, কেন রিস্ট্রাইক করবে না? অর্থাৎ সার্কিট ব্রেকারের হচ্ছে এটাই সমস্যা। প্রশ্ন হতে পারে যে স্যার সার্কিট ব্রেকার তো আমি আর্ক ইন্টারাপশন করে দিলাম, তারপরে এত ঝামেলা কেন নিচ্ছি? মানে আর্ক এক্সটিংগুইশ করতে এত হাই প্রেসারের এয়ার, এত হাই ফ্লো অফ অয়েল, হাউ হাই নেসেসারি বিকজ অফ দিস। কারণ আমি যখন কন্ট্যাক্ট করে ছাড়াবো, ছাড়ানোর মুহূর্তে আমি ওটাকে নিভিয়ে দিলাম, এয়ার ফ্লো করিয়ে আমি আর্ক নিভিয়ে দিলাম, হবে না। ও যতক্ষণ সোর্স থাকবে ততক্ষণ বারবার আমি আমি কি দেখবো, আমি যদি খালি চোখে দেখি, সেটা আমি খালি চোখে দেখি, আমি এরকম দেখবো যে এগুলো সরছে, মাঝখানে একটা হিউজ আর্কিং তৈরি হচ্ছে, কিছুক্ষণ পর তাহলে নিভে গেল, সার্কিট ব্রেকার ভেতরটা দেখা যায় না। যদি দেখতে পাই, দেখবো যে এটা সরছে, ধরো 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের মধ্যে সার্কিট ব্রেকারটা অপারেট করবে। তাহলে যদি 1 সেকেন্ডে সার্কিট ব্রেকারটা অপারেট করে, তাহলে সে 1 সেকেন্ডের মধ্যে ব্রেকারটা এইখান থেকে এতটা সরেছে, 1 সেকেন্ডের জন্য আমি দেখবো মাঝখানে আর্কটা ঠিক আছে, আর্ক রয়েছে, সে আর্ক 1 সেকেন্ড পরে এয়ার ফ্লো হয়ে এক্সট্রিম মানে নিভে গেছে। কিন্তু 1 সেকেন্ড আমাদের কাছে 1 মুহূর্ত। 1 সেকেন্ডটাকে আমি যদি মাইক্রো সেকেন্ড অর্ডারে ভাবি, 10⁶ মাইক্রো সেকেন্ড 1 সেকেন্ড, মানে তার মধ্যে 1000 বার
আর্কটা নিভবে, মানে আর্কটা তৈরি হবে, ওটা এক্সটিংগুইশ হবে, রিস্ট্রাইকিং ভোল্টেজ রাইজ হবে, আবার আর্ক রিস্ট্রাইক করবে, আবার আর্ক নিভবে, আবার রিস্ট্রাইক করবে। এই ঘটনাটা চলতেই থাকে, হাজার বার চলতে থাকে। আমাদের চোখ তো, যদি তুমি দেখতেও পাও, আমাদের চোখ তো একটা জিনিস দেখার 1-10 সেকেন্ড অব্দি রেখে দেয়। আমি দেখবো যে আর্কটা 1 সেকেন্ড ধরে রয়েছে, কিন্তু 1 সেকেন্ড ধরে আর্কটা থাকে না। ওই আর্কটা 1 সেকেন্ডের মধ্যে হাজার বার এক্সটিংগুইশ হয়, হাজার বার আবার রিস্ট্রাইক করে। ঘটনা হয় ওটাই, যে কারণে কিন্তু এত আমার অ্যারেঞ্জমেন্ট, সার্টিফিকেট যে অ্যারেঞ্জমেন্ট গুলো বলেছি, কত প্রেসার, কত হেনা তেনা, এই কারণগুলো তুই একটাই কারণ, যেটা তোমাকে বলার বক্তব্য, যে আর্ট কিন্তু একবার এসেই চলে। ও actually আমি আমি দেখছি না, আর্টটা একবার স্ট্রাইক করলো, এয়ার ফ্লো গুলো নিভে গেল, কিন্তু অ্যাকচুয়াল ঘটনা হচ্ছে অনেকবার আর্টটা এক্সটিংগুইশ হয়, আবার রিস্ট্রাইক হয়, এক্সটিংগুইশ হয়, রিস্ট্রাইক হয়। তো চলো দেখি সেটা কার্ডটা অ্যাকচুয়ালি কেমন দেখতে এবং কি কি হচ্ছে। ঘটনাটা হয় এরকম যে, ধরো তোমার কারেন্ট যেটা, হ্যাঁ, কারেন্টের ওয়েভফর্মটা তো এরকম ছিল। তো কারেন্টের, হ্যাঁ বলুন। হুম হুম ওয়েবসাইটে দেওয়া যাবে, ওয়েবসাইট না দুই, মানে আমাদের পুরোনো যে ওয়েবসাইটটা রয়েছে, যেটা ফ্রি হোস্টিং এ চলে, ফ্রি হোস্টিং ওয়েবসাইটটা আমার কাছে রিসেন্টলি, মানে যেটা হয়েছে, অনেকদিন ওটাকে আপডেট করা হয়নি, তো দিয়ে হচ্ছে ও ইয়ে চাইছে, ওটার ভেরিফিকেশন মেল চাইছে। এবার আমি আমি যখন একটু ওয়েবসাইটে চেঞ্জ করে পাবলিশ করতে যাচ্ছি, তখনই একটা ভেরিফিকেশন মেল ওই এসআরএস চলে যাচ্ছে। আমি কালকে টিএসপি স্যারকে ফোনও করেছিলাম, মানে এমন সময় করেছিলাম, আমি কালকে একবার ওটা নিয়ে হাত দিয়েছিলাম, মানে যখনই দরকার টিএসপি স্যারকে আমার ওই রিকভারি মেলটা আবার পাঠাতে হবে। ওইটা করে তবে হবে, মানে এটা একটু সময় লাগবে আর কি, ব্যাপারটা এরকম। আপনি আমাকে পাঠিয়ে দিয়ে রাখুন, আমি যখন হোক আমি টিএসপি স্যারকে একবার ফোন করবো, যে স্যার আমাকে আপনার কাছে মেল যাচ্ছে, ওটা আমাকে ইমিডিয়েট ফরওয়ার্ড করুন, তবে আমি অ্যাকাউন্টটা রিকভার করতে পারবো, দিয়ে আমি ওয়েবসাইটে চেঞ্জ করা করতে পারবো। না, ডোমেন কেনা নেই। যেটা ডোমেন কেনা ছিল সেটা ডোমেন এইবারে সাল, মানে গেল কি মাস থেকে জানো, বলেছে ওই src.in যেটা ছিল সেইটাতে আর হবে না। মানে ওখান থেকে বলেছি যে না, তোমাদের ওয়েবসাইট আমরা তৈরি করে দেবো। একটা বাজে জঘন্য একটা ওয়েবসাইট বানিয়েছে। হ্যাঁ, ওয়েবসাইট কাউন্সিল ওদের ডোমেনের মধ্যে একটা বাজে ওয়েবসাইট বানিয়েছে। আমরা এত খেটে খুঁটে বানিয়েছিলাম, এটা পুরো জলে গেল। যে আমাদেরকে আর নতুন ওয়েবসাইট আর ডোমেন আর রিনিউ করতে দিচ্ছে না, শুধু আমাদেরকে নয়, সব কলেজকে তাই করছে। নতুন ডোমেন আর রিনিউ করতে দিচ্ছে না। ওই যে আমি ওটাকে ফ্রি হোস্টিং এ তুলে দিয়েছি ওটাকে, কারণ ফ্রি হোস্টিং যেখানে ওই ওগুলোতে চলছে, ওইখান থেকে এখন চলছে। গুগল এসআরএস সার্চ দিলে ওটাই প্রথমে আসবে। সে অসুবিধা নেই, কিন্তু ওটা পাঠিয়ে দিয়ে রাখুন, আমি যখন হ্যাঁ হ্যাঁ বলে দেবো। বুঝেছি। এখন বলে লাভ নেই, আমি ঠিক যখনই ওই লিঙ্কে ক্লিক করবো, তখন আমি এখন ক্লাসটা নিচ্ছি আর কি, যখনই লিঙ্কে ক্লিক করবো সেই মুভমেন্টে মেল যাবে, সেই মোমেন্টে মেলটাকে আমাকে ফরওয়ার্ড করতে হবে, এই হচ্ছে ব্যাপার। রিকভারি মেল তো বেশিক্ষণ থাকে না, ওগুলো এক্সপায়ার হয়ে যায় লিঙ্ক গুলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, যে ধরে নাও একটা সার্কিট ব্রেকার, মনে করো সার্কিট ব্রেকার, একটু ভালো করে ভাবো, সার্কিট ব্রেকারটা তোমার মনে করো যখন ক্লোজ ছিল তখন সেটা কারেন্ট কন্ডাক্ট করছিল। যে মোমেন্টে সার্কিট ব্রেকারের টার্মিনাল দুটো ওপেন হয়েছে, আমি ধরে নিচ্ছি যে ওর ভেতর দিয়ে আর্কটা থাকছে। মনে করো আর্ককে আমি নেভাচ্ছি না, ধরে নাও প্রথমে, তাহলে কি আর্কটা ওখানে একটা কারেন্ট ক্যারি করছে। আর যে পাওয়ার সিস্টেমে আমি, ট্রান্সমিশন সিস্টেমে আমি, বা ডিস্ট্রিবিউশন সিস্টেমই বলো, আমি ব্রেকারটাকে ইউজ করছি, দোজ আর রানিং অন এসি। এসি মানে কি, এই, এবার ব্যাপারটা হচ্ছে এরকম, যে ব্যাপারটা এরকম, যে দেখো দুটো ব্রেকার টার্মিনাল, তার মাঝখানে হচ্ছে একটা আর্কিং,
সরি, হ্যাঁ ঠিক আছে, এটা আর্কিং, হ্যাঁ আর্কিং। এবং এইটার ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে যদি আমার কারেন্টটা সাইনোসয়েডাল হয় তাহলে এর ভেতর দিয়ে যাবে, কারণ এটা তো একটা সিম্পল একটা রেজিস্ট্যান্স পাথ। হ্যাঁ মানছি কারেন্টের ম্যাগনিটিউড মেবি কমবে, কারণ এটা রেজিস্ট্যান্স এসেছে, বাট কারেন্টটা তো যাবে, সাইনোসয়েডাল কারেন্ট, সাইনোসয়েডাল কারেন্ট যাবে। কিন্তু ঘটনাক্রমে হলোটা কি, এই জিনিসটাকে আমি আরো জুম করে দেখি যে কি কি ঘটনাগুলো ঘটেছে। আচ্ছা এই ওয়েবফর্মটাকে আমি জুম করছি আরো, দেখবো। এবার ধরো সার্কিট ব্রেকার এরকম হতো হতো আর কি, কিন্তু কি করা হয়েছে, আনফরচুনেটলি এর উপর এয়ার ব্লাস্ট করানো হয়েছে। হ্যাঁ সবুজ পেন, এর উপরে এয়ার ব্লাস্ট করানো হয়েছে, এর উপরে এয়ার ব্লাস্ট করিয়ে আমি আর্টটাকে নিভিয়ে ফেলেছি। আর্টকে নিভিয়ে ফেলেছি মানে আমি কিন্তু এই যে কারেন্টটা যেটা যাচ্ছিল তাকে আমি ইন্টারাপ্ট করে দিয়েছি, ঠিক। ফর দ্যাট মোমেন্ট, for that moment current will be জিরো, কারণ আর্টটা নিভে গেছে। কিন্তু কারেন্ট যদি জিরো হয়, এর একটা হচ্ছে ভোল্টেজের কি অবস্থা, দেখো খুব মাইক্রো সেকেন্ডের মধ্যে কারেন্টটা একদম এখান থেকে টক করে জিরো হয়ে গেছে, কারণ আর্টটাকে আমি নিভিয়ে ফেলেছি। ভোল্টেজটাও সেরকম মাইক্রো সেকেন্ডের মধ্যে এতটা ভোল্টেজ টক করে রাইজ করবে, করবে। যেই আমি করলাম এর মধ্যে 1 মাইক্রো সেকেন্ডে 453 হাজির হলো, আবার আমি না চাইতে আর্ক আবার স্ট্রাইক করে গেল, কারেন্ট উইল বি এগেন রিচ টু দিস পজিশন। আবার আমি তো কন্টিনিউয়াস এয়ার ব্লাস্ট করেই যাচ্ছি ওর উপর, আবার এই কেস, আবার এই কেস, আবার এই কেস, আবার এই কেস, হতেই থাকছে। এইসব কতক্ষণ চলবে, যতক্ষণ না এই কারেন্টটা জিরোতে আসছে। কারণ ব্যাপারটা হচ্ছে এরকম, এ যখন জিরোতে এলো, ধরো মানে কি হচ্ছে, এসি তো একবার পিকে পৌঁছে একবার জিরোতে আসে, ভোল্টেজ তুমি অর্থাৎ এইরকম এসছে। আচ্ছা কারেসপন্ডিংলি এর একটা হচ্ছে যে ভোল্টেজটা রাইজ হয়েছে, তার নেচার কিরকম ছিল, তার নেচার ছিল এরকম। এটা যদি ভোল্টেজের লাইন হয়, ভোল্টেজ লাইনটাও এরকম যেমন ফল করেছে, ভোল্টেজটাও ধরো এরকম করে, মানে ভোল্টেজটাও এরকম করে ধরো, যখন কারেন্ট ফল করে গেছে তখন ভোল্টেজ বেড়েছে, ঠিক আছে, আবার ইয়ে কমেছে, আবার বেড়েছে, আবার কমেছে, এরকম করে বাড়তে বাড়তে, সরি, এরকম করতে 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 ও একটা টাইম কমে আসছে, কিন্তু মোট কথা এই রিস্ট্রাইক ব্যাপারটা থাকছে। ও সরি, এটা তো বাড়বে, এটা কন্ট্রাক্টর দুটোর অ্যাক্রসে ইয়ে টার্মিনালটা, এটাকে এসিটা আঁকি। হুম, এ যখন জিরোতে দেখো ভোল্টেজ তখন পিকে, এটার একটা ভোল্টেজ তখন পিকে না, এই দেখো যখন কারেন্ট মানে ইয়েটা তোমার যখন জিরোতে এসছে মানে ও তখন পিকে, আমি এই অর্ডার আঁকছি আর কি। তো দেখো যে যে জায়গাগুলোতে আছে সেই জায়গাগুলোতে তোমার, সবগুলো আঁকছি না, মোটামুটি একটা আন্দাজ দেখে দিচ্ছি। কারেন্ট যখন জিরোতে ফল করেছে, ঠিক আছে, এ তখন জিরো থেকে ফটাম করে রাইজ করেছে, জায়গাটা রাইজ করেছে। আবার যখন কারেন্ট স্ট্রাক হয়েছে তখন ভোল্টেজ কমেছে, আবার জিরোতে রাইজ করেছে, ভোল্টেজ স্ট্রাক হয়ে জিরোতে রাইজ করেছে। তার মানে যখন কারেন্ট জিরো জিরো হচ্ছে, ভোল্টেজ গুলো এরকম অর্ডারে এরকম করছে, এইগুলো হচ্ছে সেই স্ট্রাইকিং ভোল্টেজ গুলো। তো স্ট্রাইকিং ভোল্টেজ ধরো অ্যালাউ হচ্ছে 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 এবং এরকম জিনিসটা চলতে থাকছে। ফাইনালি বক্তব্যটা হলো, যখন ধরো একদম কারেন্ট জিরো হলো, এই ভেতর দিয়ে কারেন্ট জিরো হলো, হুম,
বা আরো বেটার বলতে গেলে কারেন্ট জিরো না বলে এর যে সাপ্লাই ভোল্টেজটা, এই সাপ্লাই ভোল্টেজটা এবং এর অ্যাক্রসে টার্মিনালের ভোল্টেজ অ্যাক্রসে এইটা যখন আসতে আর যতক্ষণ না জিরো হবে ততক্ষণ এই রিস্ট্রাইকেশন ব্যাপারটা চলতে থাকবে। বক্তব্য হচ্ছে এইটা, অর্থাৎ আমি মেনলি এইটার দিকে ফোকাস করো, যেটা আমি বললাম দেখো কারেন্ট একবার জিরো হবে আবার যাবে, আবার কারেন্ট জিরো হবে আবার যাবে, এইরকম করে বারবার চলতেই থাকবে। এই ঘটনাটাকে বলা হয় কারেন্ট চপিং। অর্থাৎ কারেন্ট তার নিজের জিরো ভ্যালুতে রিচ করার আগেই বারবার চপ হতে থাকে। একবার করে কারেন্ট চপ হয়, রিস্ট্রাইক করে, আবার কারেন্ট ফ্লো হয়, আবার রিস্ট্রাইক করে, আবার কারেন্ট ফ্লো হয়। এই ঘটনাটা চলতেই থাকে হাজার, যেটা আমি বারবার বললাম যে দুটো কন্ট্রাক্টরের ভিতরে যখন তোমার আর্ক স্ট্রাইক হচ্ছে, ওটাকে তুমি ভেবো না যে 1 সেকেন্ডের মধ্যে নিভে গেল, মাঝখানে এত সব ঘটনা ঘটেছে। এটা বলে কারেন্ট চপিং। কারেন্ট চপিং এর জন্য কি হচ্ছে, এই রিস্ট্রাইকিং ভোল্টেজটা এরকম করে বাড়তে 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 থাকছে। এটা এরকম মানে এই রিস্ট্রাইকিং ভোল্টেজটা যেরকম কারেন্ট জিরো হচ্ছে, রিস্ট্রাইকিং ভোল্টেজটা আপ হচ্ছে। ব্যাপারটা হচ্ছে সমস্যাটা কোথায়, সমস্যাটা হচ্ছে এটাই যে তুমি যদি দুম করে কারেন্টকে ইন্টারাপ্ট করে দাও, বন্ধ করে দাও, যত ফাস্ট তুমি কারেন্টকে ইন্টারাপ্ট করে দেবে তত ফাস্ট রিস্ট্রাইকিং ভোল্টেজ রাইজ করে যাবে, যে কারণে সার্কিট ব্রেকারকে বন্ধ করা শক্ত। ঘটনাটা হচ্ছে এটাই। আমি ভাবলাম যে আমি ইয়ারবাস করিয়ে আমি আর্ট সরিয়ে দেবো, আর্ট সরালেই কিন্তু আবার এইরকম চলে আসবে। সেটা কতক্ষণ চলতে থাকবে, এটা অতক্ষণ চলবে যতক্ষণ আমার ভোল্টেজটা আলটিমেটলি জিরো হচ্ছে। অর্থাৎ একটা সাইনোসয়েডাল ওয়েভফর্মের একদম জিরো ভ্যালুতে আসছে, সেটা একটা। দ্বিতীয় কথা হচ্ছে যে কারেন্টটা তুমি লিমিট করছো না, তুমি একটা ব্রেকার সরিয়ে নিচ্ছ মানে কি কারেন্টটা লিমিট হচ্ছে। এবং রেট অফ রাইজ অফ রিস্ট্রাইকিং ভোল্টেজটা তাহলে এরকম হলে তো এটা তো কোনোদিনই নেভানো যাবে না। যদি এই ঘটনাই ঘটে তাহলে তো কোনোদিনই নেওয়া যাবে, পরে পরে তো এরকম করতেই থাকবে করতেই থাকবে এরকম করতে থাকবে। আমি যদি ভাবি যে দুটো কন্ট্রাক্টর সরিয়ে নিলে আমার সমস্যা মিটে গেল, মিটছে না। কেন মিটছে না? কন্ট্রাক্টর সরিয়ে নিচ্ছি, কারেন্টকে স্টপ করতে হলেও ভোল্টেজ বেড়ে যাচ্ছে, আবার স্ট্রাইক করছে। তাহলে আমাকে কি কি ভাবতে হবে? সেই জন্যই দেখো আমরা সার্কিট ব্রেকার অপারেশন সময় আর একটা কাজ করেছিলাম, শুধু শুধু আর্ক এক্সটিংগুইশ করিনি, মাঝখানে যে আয়োনাইজ মিডিয়ামটা, ওই আয়োনাইজ মিডিয়ামটাও আমরা রিমুভ করে দিয়েছিলাম। অর্থাৎ আয়োনাইজড এয়ার থাকলে সেটাও রিমুভ করে দিয়েছিলাম, আয়োনাইজড অয়েল ইত্যাদি থাকলে টার্মিনালস তৈরি করে সেটাকে আমরা রিমুভ করে দিয়েছিলাম। কারণটা হচ্ছে একটাই, রিস্ট্রাইকিং ভোল্টেজ একটা পার্টিকুলার রেটে রাইজ করবেই, ওটা আমার হাতে নেই। যেটা আমার হাতে আছে, রিস্ট্রাইকিং ভোল্টেজ রাইজ করুক, আমি মাঝখানে ওই যে ক্যাপাসিটেন্স মিডিয়ামটা, অর্থাৎ যখন দুটো ব্রেকার অপারেট করছে, ধরো এরকম জায়গাটা, এই ব্রেকারের যে মাঝে যে কন্ট্যাক্টটা, সে মাঝে কন্ট্যাক্টে কি আছে, ধরো এয়ার থাকলে এয়ার আছে, ওয়াইল থাকলে ওয়াইল আছে, যাই হোক মাঝখানে যে মিডিয়ামটা, সেই মিডিয়ামে একটা ডাইইলেকট্রিক স্ট্রেংথ আছে, ডাইইলেকট্রিক স্ট্রেংথ আছে। ওই ডাইইলেকট্রিক স্ট্রেংথটা আমাকে বাড়াতে হচ্ছে, কারণ কি আমাকে এখানে যে আয়োনাইজড এয়ার গুলো, দেখো আয়োনাইজড এয়ার গুলোকে আমি রিমুভ করে দিচ্ছি, ফ্রেশ এয়ার যেটা আয়োনাইজড নয় সেটাকে আমি এই জায়গাটাতে ভর্তি করছি। অয়েলের ক্ষেত্রেও তাই করেছি। আমি তাহলে কি করছি, এইখানকার রেঞ্জের বলছে যে তোমাকে যদি এখানে স্ট্রাইকিংটা থামাতে হয় তুমি কি করবে, মানে যে রেটে ভোল্টেজ রাইজ করছে তার থেকে বেশি রেটে তুমি এখানকার ডাইইলেকট্রিক স্ট্রেংথটা বাড়িয়ে দাও। যত তাড়াতাড়ি এইখানকার ডাইইলেকট্রিক স্ট্রেংথ তুমি বাড়িয়ে ফেলতে পারবে, ডাইইলেকট্রিক স্ট্রেংথ বাড়িয়ে ফেলা মানে যত তাড়াতাড়ি আয়োনাইজ পার্টিকেল গুলোকে রিমুভ করে ফ্রেশ আনআয়োনাইজ পার্টিকেল গুলোকে এই জায়গাটা ভরতে পারবে, যত ফাস্ট করতে পারবে। এবং সেটা অবশ্যই যেটা দেখো রিস্ট্রাইকিং ভোল্টেজ একটা পার্টিকুলার রেটে বাড়ছে, তোমার ডাইইলেকট্রিক স্ট্রেংথ বাড়িয়ে দেওয়ার রেট যদি তার থেকেও বেশি হয় তাহলে আর রিস্ট্রাইকিং হচ্ছে। এইটাই হচ্ছে কারণ, একটা আর্ককে নেভাতে, আর্ককে এক্সটিংগুইশ করতে আমার 2 অ্যাটমোস্ফিয়ার প্রেসার, 2 অ্যাটমোস্ফিয়ার ছেড়ে দাও, আমি যদি যেতে ধরি কেজি পার সেমি স্কোয়ারে ধরি, ধরো মোটামুটি 4 to 5 কেজি পার সেমি স্কোয়ার এয়ার প্রেসার একটা আর্ককে নিভিয়ে ফেলার জন্য যথেষ্ট। কিন্তু স্টিল এইটা তুমি যদি দাও দেখবে আর্ক এক্সটিংগুইশ করবে না, কেন কি আর্ক এক্সটিংগুইশ করবে পরে মুহূর্তে রিস্ট্রাইক করে দেবে, তোমাকে আরো এটা বাড়িয়ে নিয়ে 30 কেজি পার সেমি স্কোয়ার প্রেসার ব্লাস্ট করাতে হবে। কারণ তোমার ও রেট অফ রাইজ অফ রিস্ট্রাইকিং ভোল্টেজ যে রেটে বাড়ছে, তোমাকে
রেট অফ ইনক্রিজ অফ ডাইইলেকট্রিক স্ট্রেংথ শুড বি হায়ার দ্যান দ্যাট, তবে তুমি এই স্ট্রাইকিংকে আটকাতে পারবে, তাড়াতে পারবে না। ঘটনা হচ্ছে এটা। দেখো ব্যাপারটা বোঝা গেছে পুরোপুরি আমি কি বলতে চাইলাম, কেন এই স্ট্রাইকিং ব্যাপারটা এতটাই নেসেসারি এবং এই ডাইইলেকট্রিক স্ট্রেংথটা বাড়িয়ে দেওয়া এত নেসেসারি। তো এইটাই হচ্ছে কারণ। এবং আমাদের কয়েকটা জিনিস অবশ্যই দেখা উচিত। কি দেখা উচিত না, মিডিয়ামের ডাইইলেকট্রিক স্ট্রেংথ আমি বাড়াচ্ছি, এবং হ্যাঁ এটাও দেখবো যে কোন ডিস্টেন্সে গিয়ে একটা সেফ পজিশনে গেলে আর স্ট্রাইক করতে পারবে না। তাহলে যদি সেটা আমাকে জানতে হয়, দেখো এই রেট অফ রাইজ অফ, এই যে রেটের মধ্যে যে টাইম, এই টাইমটা কিসের উপর ডিপেন্ডেন্ট? সার্কিটের ইম্পিডেন্স অর্থাৎ ইন্ডাক্টেন্স আর ক্যাপাসিটেন্সের উপর ডিপেন্ডেন্ট, যেগুলো আমার হাতে নেই। আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে এই ভোল্টেজটাকে দেখে নিই, এই ভোল্টেজটা ম্যাক্সিমাম ভ্যালুটা কত হয়, আমি ওইটা দেখে নিই, বেটার হবে। কারণ আমি যদি ওই ওই রেট অফ রাইজ অফ সরি, আমি এই ভোল্টেজটা দেখে নিতে পারি যে ম্যাক্সিমাম কত ভ্যালু দাঁড়াচ্ছে, তাহলে একটা আমি আইডিয়া করতে পারবো যে মানে আমার বলতে চাইছি যে এই দুটো কন্ট্যাক্টের মাঝখানে আসলে এই ভোল্টেজটা না, দুটো কন্ট্যাক্টের মাঝখানে যে ভোল্টেজটা তার ম্যাক্সিমাম ভ্যালু কত আমি সেটা দেখতে চাইছি। কারণ ওইটা যত বেশি হবে অ্যাকর্ডিংলি ক্যালকুলেশন করে আমাকে বুঝতে হবে, তাহলে মাঝখানের একটা কন্ট্যাক্ট থেকে একটা কন্ট্যাক্ট সরিয়ে মাঝখানে এয়ার দিয়ে ফিল করছি, হোয়াট ইজ দিস? বেসিক্যালি একটা ক্যাপাসিটার। এইটা, তাহলে এই ক্যাপাসিটারের ক্যাপাসিটি কত হওয়া উচিত যাতে করে এই টার্মিনালের ম্যাক্সিমাম ভোল্টেজটা সে উইথস্ট্যান্ড করতে পারবে? আমাকে এই পয়েন্টটা মাথায় রাখতে হবে, তবে একটা সার্কিট ব্রেকার আমি ডিজাইন করতে পারবো। যদি আমাকে এই ক্যাপাসিটারের ক্যাপাসিটিটা বুঝতে হয়, তাহলে আমাকে আগেই বুঝতে হবে যে এইখানটায় কতটা ভোল্টেজ থাকতে পারে ম্যাক্সিমাম। তো বলছে কত না, বলছে সেটা ম্যাক্সিমাম যেটা হয় জেনারেটরের ভোল্টেজ, অর্থাৎ এই যে জেনারেটরটা আমি লাগিয়েছিলাম, জেনারেটর ভোল্টেজ যদি ভিজি হয়, বলছে এইখানকার ম্যাক্সিমাম যেটা ভোল্টেজ রাইজ হতে পারে 5 অফ ভিজি, তার 5 টাইমস অফ দি রাইজ হতে পারে। বললো স্যার একটু যে আপনি বলেন 2 ভিজি, 2 ভিজি ফর দ্যাট ইনস্ট্যান্ট, কিন্তু ওটা ম্যাক্সিমাম 5 জি হতে পারে। কেন 5 জি হতে পারে দেখে নিতে পারো অবশ্য। সেটা আর কিছুই না, 2 ভিজি দিয়ে জিনিসটা স্টার্ট হবে। হ্যাঁ, এটা মুছছি পুরো। যা হলো প্রথমে ধরো, এটা ধরো তোমার ইয়ে ছিল, হ্যাঁ, এই কন্ট্যাক্ট ছিল, যা প্রথমে বলেছিলাম, ধরো এটা প্লাস ভিজি ছিল, এটাও, আর যে মুহূর্তে ব্রেকার অপারেট করছে ক্যাপাসিটরটাও প্লাস ভিজি চার্জ ধরে রেখেছিল, ঠিক? তখন তখন এদের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স ছিল 0। যখনই এটা হয়ে গেল মাইনাস ভিজি, তখনই এদের মধ্যে যে ভোল্টেজ চলে এলো 2 ভিজি। যেই আবার রিস্ট্রাইকিং হলো, রিস্ট্রাইকিং মানে বেসিক্যালি আবার কারেন্ট তো শুরু হলো, তখন কি হচ্ছে, এই যে 2 ভিজি ভোল্টেজটা, সেই 2 ভিজি ভোল্টেজটা আবার এর অ্যাক্রসে পড়েছিল, এবং এর অ্যাক্রসে ভিজি, আর এখানে যে ইন্ডাক্টরটা আছে তার অ্যাক্রসে ভিজি করে পড়েছিল। যখনই এটা আবার কানেক্টেড হবে, তখন কি হবে, এর কারেসপন্ডিং যে মানে আবার যে স্ট্রাইক করলো, এর কারেসপন্ডিং কারেন্টটাতে এ আবার চার্জ হবে। ঠিক আছে? তো ও সরি, ভুল বললাম। এই যে কারেন্টটা, এই যে কারেন্টটা ফ্লো করবে, সেই কারেন্ট ফ্লোয়ের জন্য ভোল্টেজটা আবার এখানে দাঁড়াবে। ঠিক আছে, এই পার্টিকুলার জায়গাটা দাঁড়াবে। তাহলে সেই যে ধরো এরকম আমার 2 ভিজি সেই জায়গাটা দাঁড়িয়ে গেল। তারপর এখানকার 2 ভিজি, পর মুহূর্তের এখানকার মাইনাস ভিজি, এখানকার ভিজি মিলে দাঁড়ালো 4 ভিজি। দেখ হয় তো, তোমরা তো দেখেছো এরকম যে ধরো একটা সিম্পল একটা এলসি সার্কিট নাও, হ্যাঁ, ধরো এখানে একটা এল আছে, একটা সুইচ আছে, হ্যাঁ, এটা একটা তুমি ভোল্টেজ সাপ্লাই নিয়েছো, দেখবে এটাকে বারবার 3 বার 4 বার মতো সুইচ অন অফ করো, দেখবে কি হবে। মানে যখনই তুমি এটাকে সুইচ অফ করছো, তখন কি হচ্ছে, এর ভেতরে থাকা চার্জ গুলো এরকম পাল্টি খাচ্ছে খাচ্ছে, মানে এটা একে একে চার্জ করছে, ওকে চার্জ করছে, এরকম করতে করতে দেখবে এটার অ্যাক্রসে ভোল্টেজটা ক্রমশ বাড়ছে।
ওটা তুমি যতবার এরকম টপিং সুইচিং অন অফ করবে, দেখবে এখানে ভোল্টেজটা রাইজ করবে, একটা পার্টিকুলার মোমেন্টের জন্য ওটা রাইজ করবে। তো যে যে ঘটনাটা ঘটলো, যখনই তোমার ইয়ে করে দিলে, শর্ট করে দিলে আবার, তখনই ধরো সেই সেই হিউজ ভোল্টেজ ধরো এর ঘাড়ে এলো, আবার এই দুটো মিলিয়ে হলো 4 ভিজি। ঠিক আছে, 4 ভি 4 ভিজি হলো, ও না 4 ভিজি, এটা 3 ভিজি, এটা যোগ করে 3 ভিজি, এটা হয়ে গেল 3 ভিজি হয়ে গেল। 3 ভিজিটার চার্জ রইলো, তারপরে মোমেন্টে আবার এর সাথে আবার 2 ভিজি অ্যাড হয়ে যাবে, দিয়ে হবে 5 ভিজি। এবং দেখা গেছে এবং এটা কিন্তু র্যাপিডলি বাড়তে থাকার কথা, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এটা 5 ভিজির থেকে বেশি বাড়ে না। খুব যদি ম্যাক্সিমাম বেড়ে থাকে তাহলে 5 ভিজি। কেন? তার কারণটা হচ্ছে শুধুমাত্র তো এই কন্ডাক্টর গুলো নয়, এই গোটা ট্রান্সমিশন মানে পাওয়ার সিস্টেমে আরো দুটো জিনিস যাদেরকে আমরা অ্যাকচুয়ালি অচ্ছুত খারাপ জিনিস মনে করলে তাদের ভালো এফেক্ট আছে। হ্যাঁ, তার মধ্যে একজন হচ্ছে লিকেজ, মানে ক্যাপাসিট্যান্স টু লিকেজ, আর দ্বিতীয় জন হচ্ছে করোনা। কোভিড-19 নয়, অবশ্যই বুঝে গেছো। করোনাটাকে এমনি পাওয়ার সিস্টেমে তোমরা যখন পড়েছিলে, ওখানে দেখছিলে যে করোনা কি করে, মানে হিসিং সাউন্ড, পাওয়ার লস, হ্যানা ত্যানা সব করে, যার কারণে একে দেখলে আমরা রেগে যেতাম। এর কিছু ভালো এফেক্টও আছে। করোনার জন্য তোমরা পড়েছিলে অ্যাডভান্টেজ, যে কন্ডাক্টরের এফেক্টিভ ক্রস সেকশন বেড়ে যায়। শুধু তাই নয়, করোনার আরেকটা এফেক্ট পড়েছে, করোনার জন্য ভোল্টেজ কন্ট্রোল থাকে, ভোল্টেজটা বাড়তে পারে না rapidly। তো এই লিকেজ, করোনা এই দুটো থাকার জন্য দেখা গেছে যে এই ভোল্টেজটা 5 ভিজি কে কোনোদিনই ক্রস করে না। এটা প্রকৃতির আশীর্বাদ বলতে পারো, এই 5 ভিজি কে ক্রস না করাটা। মানে ভাবো না, তুমি তুমি দেখবে এই সার্কিটটা বাড়িতে তৈরি করে দেখবে কি অবস্থা হয়। মানে এই ইন্ডাক্টর ক্যাপাসিটর এদের কাজই হচ্ছে চার্জ স্টোর করা, মানে এনার্জি স্টোর করা। তুমি একবার করে সুইচ করছো, একবার তুমি সুইচিং করছো, তুমি কন্টিনিউয়াস র্যাপিড করতে থাকো, এদের ভেতরে যে স্টোরড এনার্জি ওটাও বাড়তে থাকবে, এবং উপরন্ত পরের ওয়েভ ফর্মটাও এখানে এসে ঘাম হবে। একটা ওয়েভ ফর্মে চার্জ হলো, আবার পরের ওয়েভ ফর্মটা কি হবে, আবার পরের ওয়েভ ফর্মটা কি হবে, এরকম করে বারবার সুইচ করতে থাকো, দেখবে কি অবস্থা, ভোল্টেজ বাড়তেই থাকে। যেগুলো দিয়ে ভোল্টেজ ডাবলার সার্কিট, ভোল্টেজ মাল্টিপ্লাস সার্কিট তৈরি করা হয়। হুম। তো কিন্তু ব্যাপারটা হচ্ছে বাস্তবিক ইয়ে হচ্ছে যে সার্কিট ব্রেকার যতক্ষণ অপারেট করে, ওইটুকু সময়ের মধ্যে দেখা যাচ্ছে খুব বেশি হলে কতক্ষণ যেন অপারেট করছে, 1 সেকেন্ড বড় জোর। 1 সেকেন্ড কি 2 সেকেন্ডের মধ্যে কন্ট্যাক্ট দুটো এতটাই দূরে চলে যাচ্ছে, আর রিস্ট্রাইক হতে পারছে না। রিস্ট্রাইক একবার না যদি হয়, তাহলে তো আর তোমার কোনো চিন্তা নেই, তাহলে তো আর বাঁচতে পারবে না। দেখা যাচ্ছে যে প্রকৃতির আশীর্বাদ, ম্যাক্সিমাম 5 ভিজি অব্দি এই ভোল্টেজটা উৎপন্ন করতে পারে, তার বেশি পারে না। যারা সার্কিট ব্রেকার ডিজাইন করেছে, 5 ভিজিটাকে দেখেই ডিজাইন করেছে। অর্থাৎ তোমার কন্ট্যাক্ট দুটোর মধ্যে এতটাই গ্যাপিং রেখেছে, যেটা 5 ভিজি বা তার থেকেও একটু বেশি ভোল্টেজকে, মানে মাঝে যে ক্যাপাসিটর ফর্ম হয়েছে, সেটা 5 ভিজি বা তার থেকে বেশি একটু ভোল্টেজকে ও উৎপন্ন করতে পারে। ঠিক আছে, তো এইসব হচ্ছে কি কেরোকিস্তি হয়ে আছে সার্কিট ব্রেকারের ক্ষেত্রে, যেগুলো তোমাদের কিছুটা কিছুটা বলার ছিল। আচ্ছা, কার কি প্রবলেম আছে একটু বল, মানে কার কোন জায়গায় কনফিউশন লাগলে একটু বলবে। তো যাই হোক, যে কথাগুলো বললাম সেটাতে কি তোমরা শিখলে, তোমরা হচ্ছে এটাই, যে রিস্ট্রাইকিং ভোল্টেজ তার নেচার কিরকম হয়, সেটা কিভাবে কাজ করে সেটা জানলে। আর কি জানলে, তোমার হচ্ছে এই যে এলসি সার্কিট, এখানে একটা এলসি সার্কিট ফর্ম করে, তার জন্য যেরকম, মানে তার জন্যই যে একদম রিস্ট্রাইকিং ভোল্টেজটা বাড়তে থাকে, তার জন্য কি করা উচিত, মানে অ্যাকচুয়ালি আমরা যেটা সার্কিট ব্রেকারে আমরা যে রেটিং গুলো করলাম, যে কোনো সার্কিট ব্রেকারের সময় রেটিং গুলো যেটা করলাম, যে তার একটা যদি পার্টিকুলার লেন্থ আছে, পার্টিকুলার লেন্থ কেন, কারণ দুটো কন্ট্যাক্টের মধ্যে ম্যাক্সিমাম
ওপেন কন্ডিশনে ম্যাক্সিমাম কতটা লেন্থ রাখতে হবে, প্রশ্ন প্রশ্ন হতে মনে আসতেই পারে যে স্যার একটা সার্কিট ব্রেকার দেখছি এইখান থেকে এতটা লম্বা, মানে কি ফিক্সড কন্টাক্ট মুভি কন্টাক্টের মধ্যে এতটা হিউজ গ্যাপ নেই। যদি 400 ভোল্ট 400 কেভি 400 কেভি আমার সিস্টেম ভোল্টেজ হয়, তাহলে এই 400 কেভি কে মেনটেন করতে একটা এয়ার, আমাদের যে নর্মাল এয়ারের ব্রেকডাউন স্ট্রেংথ হচ্ছে 30 কেভি/সেন্টিমিটার। এইটা আমার গ্যাপ এয়ারের নর্মাল নিয়ে। যদি এটা 100% হিউমিড ওয়েদার হয়, তাহলে এটা ম্যাক্সিমাম ধরো 20 কেভি/সেন্টিমিটার, অর্থাৎ 1 সেন্টিমিটার 20 কিলো ভোল্ট অব্দি সহ্য করতে পারে। তাহলে 400 কেবির জন্য আমি কত দেবো, আমি যদি 20 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এখানে পেলাম 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার কতটা, এই তো 15 সেন্টিমিটার আর একটা প্রায় 20 সেন্টিমিটার। তাহলে 400 কেবির একটা ব্রেকারের মধ্যে এইটুকু গ্যাপ রাখলে হবে? 400 কেভি এইটুকু গ্যাপ সহ্য করতে পারে। স্টিল কেন সার্কিট ব্রেকারটা এইখান থেকে অত উঁচু লম্বা? বিকজ অফ দিস। সেকেন্ড প্রশ্ন আসতে পারে যে আর্থকে এক্সটিংগুইশ করার জন্য, যেটা আমি বললাম আর্থকে এক্সটিংগুইশ করার জন্য আমাকে তো এয়ারের একটা এত হিউজ প্রেসার কেন 30 কেজি/সেন্টিমিটার? তার কারণটা একটাই, তোমরা দেখে নিচ্ছ রেট অফ রাইজ অফ রিসাইক্লিং ভোল্টেজ। তোমাকে একটা সার্কিট ব্রেকার ডিজাইন করতে হলে রেট অফ রাইজ অফ তোমার রিসাইক্লিং ভোল্টেজ যা হবে, তার থেকে তোমার রেট অফ ইনক্রিমেন্ট অফ ডাইইলেকট্রিক স্টেট ওটাকে বেশি হতে হবে, ওর থেকে ওটা বেশি হতে হবে, তবে তুমি সার্কিটের কারেন্টটাকে পুরো এই আর্টটাকে মানে পুরোপুরি রিসাইক্লিং ব্যাপারটাকে থামাতে পারবে। সেই জন্য সার্কিট ব্রেকারে এত হিউজ সব কিছু। এটা বলার ছিল। একটা অঙ্ক আছে, অঙ্কটা একটু করে নাও। পরীক্ষা করে আসছে না, স্টিল অঙ্কটা এখন বইয়ে রয়েছে, আমি এটা করিয়ে দিতে চাইছি। সোজা অঙ্ক কিছু না। আগের দিন যেমন একটা বলে দিলাম যে ধরো তোমাকে অঙ্ক একটা সার্কিট ব্রেকারের রেটিং বলে দেয়, তাহলে সেই রেটিং থেকে কোনটায় তুমি কি বুঝবে, যেমন হচ্ছে শর্ট টাইম, তারপরে তোমার আর কি কি বলা ছিল, ম্যাক্সিমাম ওই রেটেড কারেন্ট, হ্যাঁ ওগুলো বলা ছিল। অঙ্কটা এরকম বলেছে দেখো, a 50 হার্জ 11 কেভি 3 ফেজ সার্কিট ব্রেকার, ও সরি 3 ফেজ অল্টারনেটর, 3 ফেজ অল্টারনেটর with 8 Newton has a resistance of 5 ohm per phase, has reactance of 5 ohm per phase। ঠিক আছে, আর কি বলেছে, is connected to bus bar through a circuit breaker, is connected through or connected to a bus bar, connected to a bus bar with a circuit breaker। ঠিক আছে, আর কি আছে, the diffused capacitance of the circuit breaker between a neutral capacitance of bus bar the with respect to phase and neutral এর মধ্যে, ফেজ আর নিউট্রালের মধ্যে বাস বার, এটা হচ্ছে 0.01 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, কি লাগবে, পিক রিস্ট্রাইকিং ভোল্টেজ ফাইন্ড। এক নম্বর হচ্ছে পিক রিস্ট্রাইকিং ভোল্টেজ, এটা চেয়েছে। আর চেয়েছে হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন, তিন নম্বর চেয়েছে রিস্ট্রাইকিং ভোল্টেজ আপ টু দ্য ফার্স্ট পিক,
আর 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 ভি মানে ফার্স্ট পিকটা নিয়েই কাজ করতে হবে, টু ইজির উপরে কাজ করতে হবে, অন্যগুলো বলতে হবে না, মানে জানতেও পারা যায় না। দেখো অঙ্কটা কি বলেছে, 50 হার্জ 11 কেবি 3 ফেজের একটা অল্টারনেটর আছে। এই অল্টারনেটর রেটিং বলে দিয়েছে 11 কেভি 3 ফেজ 50 হার্জ। সেই যে অল্টারনেটরটা আছে, আর কি বলেছে, হ্যাজ এ রিঅ্যাক্ট্যান্স অফ 5 ওহম পার ফেজ, অর্থাৎ এর নিজের যে রিঅ্যাক্ট্যান্সটা এক্সএল যেটা দেখো সেটাতে 5 ওহম পার ফেজ। আমরা প্রথমেই আগে পার ফেজ করে নেবো, ঠিক আছে, তাহলে আর ঝামেলাগুলো থাকবে না। এটা হচ্ছে নিউট্রাল গ্রাউন্ডেড একটা অল্টারনেটর। 5 ওহম পার ফেজ ইজ কানেক্টেড টু এ বাস বার উইথ এ সার্কিট ব্রেকার। অর্থাৎ এই হচ্ছে তোমার সার্কিট ব্রেকারটা, যে সেটা একটা বাস বারে কানেক্টেড। এটা তো তোমার বাস বারটা, অর্থাৎ এই যে এইদিকে যে বাস বারটা রয়েছে তার বলছে হ্যাভিং এ ক্যাপাসিটেন্স অফ বাস বার ফেজ টু নিউট্রাল বলছে 0.01 মাইক্রোফ্যারাড। অর্থাৎ বাস বারের যে ক্যাপাসিটেন্স আমি ধরছি সেটা বলছে 0.01 মাইক্রোফ্যারাড। আমি তার আগে বলছি, আমি কিন্তু এটাকে একটা ফেজ এঁকেছি, মানে পার ফেজে আমরা ভাববো, যা কিছু ভাববো পার ফেজে, মানে যদি আর ফেজ নেই তো আর ফেজ থেকে নিউট্রাল, ব্যাস। তো এটা যদি নিউট্রাল হয়, এটা যদি ফেজ হয়, তাহলে দেখো এটা আমি পেয়েও গেছি 5 ওহম পার ফেজ। পার ফেজটা লেখার দরকার নেই, আমার এইটাকে আমি ফেজ ভেবে নিয়েছি, যে কোনো একটা ফেজ, এটাকে নিউট্রাল ভেবে নিয়েছি। ঠিক আছে, এই থ্রি ফেজ ব্যাপারটাকে আমি আর ঝামেলার মধ্যে আনছি না, তাহলে আমার এই সিস্টেমটা দাঁড়িয়ে গেল। আমাকে কি লিখেছে, যে এই সার্কিট ব্রেকারের পিক রিস্ট্রাইকিং ভোল্টেজটা কত হতে পারে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে ফ্রিকোয়েন্সি অসিলেশন কত। দেখো ফ্রিকোয়েন্সি অসিলেশন এইখানে আর এটা থেকে পাওয়া যাবে। আর আরআরআরভি আপ টু ফার্স্ট পিক অব্দি আরআরআরভি তোমাদের বার করতে দেয়, কারণ সেকেন্ড পিক গুলোর ক্ষেত্রে এগুলো জানা সম্ভব হয় না। ওই তোমার পরবর্তী ক্ষেত্রে পিক ভোল্টেজটা কত সেগুলো অত এগুলো লিখিত ভাবে জানা যায় না। ফার্স্ট পিকেই তোমার আরআরআরভিটা কি দাঁড়াচ্ছে বা আলাদা সেটা দেখা যায়, আর কিছু না। পরেগুলো তো জানা সম্ভব না, কারণ যে কোনো ওয়েব ফর্মে তোমার এই পিক ভ্যালুটা জানা থাকে, তোমার এই পরের এইগুলো জানা সম্ভব না। বা এটা এই ভোল্টেজটা কমতে 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 কত হয়ে গেছে তোমার জানা সম্ভব না। তাহলে আপ টু ফার্স্ট পিকেই সব থেকে বেশি হচ্ছে, ওই জন্য ফার্স্ট পিকটাতেই তোমার বার করতে দেয়। ঠিক আছে, তাহলে তোমরা আমাকে একটা আগে আগে বলো, আমাকে যদি এটা বার করতে হয়, পিক রিস্ট্রাইকিং ভোল্টেজ যার ভ্যালু হচ্ছে 2 ইজি, এর ভোল্টেজ যদি ইজি হয়, তাহলে আমরা পিক, আচ্ছা রিস্ট্রাইকিং, সরি এটা না এই যে রিস্ট্রাইকিং ভোল্টেজ, এইটার ভ্যালু হচ্ছে 2 ইজি। এর যদি ইজি হয় তাহলে এখানকার পিক রিস্ট্রাইকিং ভোল্টেজ 2 ইজি, যেটা আমি বললাম পিক নয় রিস্ট্রাইকিং ভোল্টেজটা। তাহলে সেটা বলো কত, আমাকে ইজিটা দিদি কত, কেউ একটু বললো আমাকে ইজি কত, কত বলে দিয়েছে, এনিওয়ান প্লিজ রেসপন্স। জেনারেটর ভোল্টেজ কত? 11/√3। এক্স্যাক্টলি। আচ্ছা ও একা বলছে কেন, বাকিরা চুপ কেন? এটা কি আমি শক্ত কোশ্চেন ধরেছি, পার ফেজে তো ভোল্টেজটা বার করতে বলেছে, আর কি ঝামেলা। তাহলে ইজি হচ্ছে এটা কেভি, তাহলে রিস্ট্রাইকিং ভোল্টেজ কত? তোমাকে কি বলেছে, তাহলে কি 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 কত অ্যান্সার হবে? তোমাকে পিক বলে দিয়েছে, কত গুণ করবো? √2। বাকিরা কেন চুপ আমি বুঝতে পারছি না, এটা সবারই রেসপন্স করা উচিত এই জিনিসগুলোতে। বলো করে কত হচ্ছে, আর করতে হবে না, ধরো আমি ওখানে আমি অ্যান্সার দেখে নিচ্ছি। 17.96। তাহলে এইটা হচ্ছে ফার্স্ট অ্যান্সারটা, পিক রিস্ট্রাইকিং ভোল্টেজ, কিছুই না,
জেনারেটর ভোল্টেজ আমার জানা আছে, পার ফেজে বার করে নেবো, কারণ সার্কিটটা পার ফেজে সার্কিট রেখেছি দেখো। এই সার্কিট হচ্ছে পার ফেজ। তাহলে তোমার 11 কেবি 3 ফেজে হলে পার ফেজে হচ্ছে এটা, তার পিক ভ্যালু, এই সরি, তার রিস্ট্রাইকিং ভোল্টেজ তাহলে হচ্ছে এটা, অ্যাভারেজ রিস্ট্রাইকিং ভোল্টেজ, তার পিক কত, পিক এটা √2 মিটার হবে। সরি, কেজি। মিটার গেল ফার্স্টেরটা। সেকেন্ড বলেছে ফ্রিকোয়েন্সি, আমি মুছবো, আমার সমস্যা না করলে আমি কিন্তু মুছবো। পরেরটা বলেছে ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন। ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন যদি বার করতে হয় আমাকে এল জানতে হবে, সি জানতে হবে। তার মধ্যে সিটা আমার বলা আছে অলরেডি, 0.01 মাইক্রোফ্যারাড। তাহলে আমাকে এল জানতে হবে কত। আচ্ছা, এল কি করে পাবো, কেউ একটু বলবে ছবির দিকে তাকিয়ে আমাকে এল কত হবে, স্যার কি টু করে বার পাই করবো এফ একটু এল বল। করছেন। হ্যাঁ, 2 পাই এফ এল সমান, আর ফ্রিকোয়েন্সি 50 হার্জ বসিয়ে দেন। ঠিক আছে, ও ঠিকই বলেছে, আমি এটা মুছছি। অর্থাৎ এক্স এল যেটা, যেটা 5 ওহম বলে দিয়েছে, ইকুয়াল টু 2 পাই এফ এল। তাহলে এখান থেকে আমি পাচ্ছি এল ইকুয়াল টু হচ্ছে 5/2 ইন্টু পাই ইন্টু এফ এর ভ্যালু হচ্ছে 50 হার্জ। এটা করলে দাঁড়াচ্ছে 0.0156, 0.016 মিলি না মাইক্রো, না শুধু হেনরি। আচ্ছা ঠিক আছে, শুধু হেনরি। তাহলে এল 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 জানা আছে, সি জানা আছে, ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন বলে ফেলো। সো 1/2 পাই √LC। এগুলো বসাবে, যার যার যা ভ্যালু আছে বসাবে, বসিয়ে অ্যান্সারটা আসছে প্রায় 12.6 কিলো হার্টজ। তাহলে বুঝতে পারছো, 12 কিলো হার্টজ অর্ডারে, 12 কিলো হার্টজ অর্ডারের ফ্রিকোয়েন্সি, মানে ওই যে চপিং এর কেসটা বলছিলাম, যে আবার কারো কারেন্টটা চপ হচ্ছে, আবার রাইট হচ্ছে, চপ হচ্ছে রাইট হচ্ছে, চপ হচ্ছে রাইট হচ্ছে, কেন, কার উপর ডিপেন্ডেন্ট, এই ফ্রিকোয়েন্সি অসিলেশনের উপর ডিপেন্ডেন্ট। মাঝখানে এত কিছু ঘটে যায় যেটা আমরা বাড়ি থেকে বুঝতেই পারি না। এবং এই এত কিছু ঘটে যায় বলেই সার্কিট ব্রেকারটাকে এত বড় করা হয়েছে, এত বেশি তার রেটিং। জাস্ট অঙ্কটা করে একটা কনসেপ্ট ধারণা দেওয়া যে এই ভেতরে অসিলেশন যেটা তৈরি হচ্ছে, যখন এখানে ব্রেকারটা ছাড়ছে, রিস্ট্রাইক হচ্ছে, ভিতরে একটা অসিলেশন সার্কিট তৈরি হচ্ছে, তার ফ্রিকোয়েন্সি দেখো তুমি 12 কিলো হার্টজ। হুম। পরবর্তী হচ্ছে, এটা একটা গেল ফ্রিকোয়েন্সি অসিলেশন। ও একটা জিনিস বলেছি, এই ট্রানজিয়েন্ট টাইমে যে এই সার্কিট ব্রেকারের এই যে বারবার আর্ক রিস্ট্রাইক হওয়া হওয়া ইত্যাদি কারণের জন্য 12.6 কিলোহার্টজ যে বান অসিলেশন অসিলেটরি সার্কিট তৈরি হচ্ছে, সেটাকে কিন্তু মাথায় রাখতে হয়। এবং অ্যাকর্ডিংলি এইটার জন্য আবার যাতে কোনো রকম লিকেজ না হয়, তার প্রপার প্রোটেকশন নেওয়া থাকে। অর্থাৎ এই জেনারেটরের বাস বারগুলো একটা সার্টেন হাইট দিয়ে নিয়ে যাওয়া হয়, যাতে লিকেজ যত সম্ভব কম হয়, কারণ যত বেশি ফ্রিকোয়েন্সি তত বেশি লিকেজ। ঠিক আছে, এগুলোকেও মাথায় রাখতে হয়। তাহলে এটা হয়ে গেল। তারপর হচ্ছে রেট অফ রিকভারি ভোল্টেজ আপ টু ফার্স্ট পিক। তা তুমি এফ পেয়ে গেছো, ঠিক আছে, এফ পেয়ে গেছো, তাহলে টি বার করো। টি নয়, একবার তুমি ছোট ছোট টিটা একবার বার করো, মানে ছোট টি যেটা টাইমিং যেটা বলছেন, ছোট টিটা একবার 1/2f করে দাও, মানে হাফ অফ টি আর কি, মানে এটা হচ্ছে টি/2। টি/2 মানে হচ্ছে তোমার যেটা বললাম, টি মানে হচ্ছে 1/f ইন্টু 2। তার মানে তোমার 1/f করলে এটা হচ্ছে 2 পাই √LC, নিচে হচ্ছে 2, মানে পাই √LC। এটার ভ্যালুটা বসাও, পাই ইন্টু √L আর সি এর যা ভ্যালু হয়েছে, কত কত সেটা স্যার লিখে ওটা রাখো। তো ভাই, স্যার ওটা তো আগে ভাই করলাম না একটা। ওটা এফ বাই করেছিল, ওটা টি/2 হবে, বললাম না, অর্ধেক, টাইম পিরিয়ডের আর তো অর্ধেক। ওখানে এফ ও এর মানটা বসিয়ে দিলে হতো না। তাহলে ভুল, মানটা স্যার তাহলে বের ভুল করাই বুঝেছি। আছে, হুম। 12.6, 12.6 স্যার বের করাই আছে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক ঠিক আছে। আমি দুবার খাচ্ছিলাম, যাক বলে দিচ্ছি, আমি আর জিনিসটা আবার ক্লিয়ার করে দিই। আমি বললাম যে তোমার এইটুকু সময় টাইম পিরিয়ড যা হবে সেটাকে তুমি অর্ধেক করো, তবে তুমি তোমার টি পাবে, যে টিটা বললাম। তো সেটা দেখো, এই জিনিসটা 1/12.6 ইন্টু
2, এটা করে যত সেকেন্ড হয়। এটা করে এসেছে, কিলো হার্ট যাচ্ছে অবশ্য, এটা কিলো হার্ট যাচ্ছে, হ্যাঁ, কিন্তু 10⁻³ এটা করলে তোমার আসছে কত, বলেছে 39.6 মাইক্রোসেকেন্ড। এরকম করে 39.6 মাইক্রোসেকেন্ড আসছে। ঠিক আছে, এই ছোটটা তোমার খুব পাওয়া গেছে। এবার এই ছোট টি পাওয়া গেল, আর পিক রিস্ট্রাইকিং ভোল্টেজটাও পাওয়া গেছে। ঠিক আছে, তাহলে আর ভি কত না, দেখো ম্যাক্সিমাম পিক রিস্ট্রাইকিং ভোল্টেজ যেটা, পিক রিস্ট্রাইকিং ভোল্টেজ যেটা ম্যাক্সিমাম পিকটা উঠেছে যেটা 0 থেকে এটা উঠেছে কত সময় উঠেছে না, এই সময় উঠেছে বাই টি। তার মানে তোমাদের 17.96 কিলোভোল্ট, কিলোভোল্ট মানে তোমার ইন্টু 10⁻³ এত ভোল্ট বাই 39.6 ইন্টু 10⁻⁻6 সেকেন্ড। ও, কিলোভোল্ট পার মাইক্রোসেকেন্ডই তো বলো, মাইক্রোসেকেন্ডের দরকার নেই, কিলোভোল্ট পার মাইক্রোসেকেন্ড অর্ডারই করবো, এগুলো দরকার নেই। ইউনিটে রাখছি কিলোভোল্ট পার মাইক্রোসেকেন্ড, ওপরটা কিলোভোল্ট নিচেটা মাইক্রোসেকেন্ড। এটা করে দেখবে আসছে 0.45 আসছে। 435 কিলোভোল্ট পার মাইক্রোসেকেন্ড, এরকম রেঞ্জ। আমি না তখন এটা লিখেছিলাম 453টা পার সেকেন্ডে ছিল গো। আমি তো ভুল বলেছিলাম, ওই যখন পরিসংখ্যানটা দেখে ভুল লিখেছিলাম। ওটা ছিল 453, মানে এইটাই হচ্ছে 453 কিলোভোল্ট পার সেকেন্ড। ওটা আমি 1 সেকেন্ডে এতটা ভোল্টেজ পাই, আমি মাইক্রো সেকেন্ডে বলছিলাম। 1 সেকেন্ডে 0 থেকে 453 কিলোভোল্ট রাইজ করতে পারে, মানে 11 কেভি একটা সিস্টেম, ভাবো তুমি 11 কেভি একটা সিস্টেম, তাতে 1 সেকেন্ডে এতটা হিউজ ভোল্টেজ রাইজ করতে পারে ম্যাক্সিমাম পিকটা। তো এই হচ্ছে ঘটনা। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা পুরো, কারণ প্রবলেম নেই তো আসলে। নামগুলো বলছি: আবির, অভিজিৎ, অজয়, অয়ন, দেবাশিস, জিৎ, কস্তুরী, মুশারফ, নবীর, রাহুল, রাজীব, সাঁতরা, জাইনুদ্দিন, সৌরভ কুন্ডু, সৌরভ সেন, চাচাপাড়া। আর কেউ নাই? কারো মনে কোনো প্রশ্ন আবির্ভাব ঘটি আছে? না থাকলে আমি স্টপ রেকর্ডিং করিলাম।